বাজেটটা শোনার পর মানে এক্সপেকটেশনের ঊর্ধ্বে ছিল, মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাজেটটা শোনার পর আমার মনে হয়েছে ইউনিয়ন বাজেটের থেকেও ভালো বাজেট পেশ হয়েছে। তো সেটা শোনার আগে ঘুমোলে হবে? আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, তাড়াতাড়ি শুরু করো। চলুন তাহলে এবার যেহেতু বলে দিয়েছেন ব্যাঙ্গালোর থেকে দেখছেন, তাড়াতাড়ি শুরু করুন। তার মানে আর 1 মিনিট দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি। বাজেট নিয়ে আজকে যেটি বলার সেটা আমি কি বলবো, বাংলার মানুষ অটোমেটিক্যালি বলতে লেগেছেন যে বাজেট যেটা হয়েছে সেটা কি এতটা করা যেত? মানে দিদির আমলে তো কোনোদিন দেখিনি ধরুন, মানে তাহলে মানে কেন দেখিনি? আমার কোথাও না কোথাও এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি এই কারণেই হয়তো দেখিনি কারণ যখন দিদি ক্যালকুলেট করতেন, চন্দ্রিমা ভট্টাচার্য ক্যালকুলেট করতেন যে 600 মানে হয়তো হয়তো ইনকাম আমাদের হয়তো মেবি আমাদের হয়তো রাজ্য থেকে আদায় করে আমরা 600,000 কোটি টাকা কিছু একটা এরকম পাচ্ছি, তো তার মধ্যে দিদি প্রথমে বলতেন যে ভাই 300,000 কোটি তো আগে আমার জন্য সরিয়ে দাও, তারপর বাকিতে দেখা যাচ্ছে কি করা যাবে। মানে এই যেটা টেনশন ছিল যে নিজেদের পার্টি ফান্ড বলে কিছু রয়েছে, তো সেখানে হয়তো এই সরকারের আমলে হয়তো ওই প্রেশারটা নেই বলেই এত মন খুলে, হাত খুলে, জিগার খুলে বাজেট দিতে পেরেছে, যেটা দেখে আমরা সত্যি ভীষণ খুশি। এবং আমাদের মনে হচ্ছে যে দীর্ঘ 50 বছরে হয়তো এরকম বাজেট তো শোনাই যায়নি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে উত্তরবঙ্গকে নিয়ে যেটা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে এবার ঋণ শোধ করার পালা, তো সেই রকমই বাজেট এখানে উত্তরবঙ্গের মানুষের জন্য দারুণ খবর। আমি মহিলা হয়ে অত্যন্ত আনন্দিত, কারণ দেখুন জেনারেল কাস্টের হওয়ার জন্য কোনোদিন রিজার্ভেশনের মজা নিতে পারিনি, তো এবার নাকি শুনছি চাকরি ক্ষেত্রে মহিলাদেরকে 30% রিজার্ভেশন দেওয়া হবে, তো আমিও একটু খুশ হয়ে গেলাম। সবাই নিজের নিজের জায়গা থেকে একটু ধান্দা খুঁজে নিচ্ছি, কিন্তু সব থেকে বড় সিদ্ধান্ত যেটা শুভেন্দু অধিকারীর সরকার নিয়েছেন সেটা হচ্ছে এক ধাক্কায় মাইনরিটি অর্থাৎ মাদ্রাসা উন্নয়নের 62% বাজেট কমে গেল এক ধাক্কায়। এই সেম বিষয়টা একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্যও করতে চেয়েছিলেন, নামটা শুনে একটু অবাক লাগলো কিন্তু এটা সত্যি কথা যে এই সেম ব্যাপারটা একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য করতে চেয়েছিলেন। বেশ কিছু সরকারের থেকে এমন মন্তব্য করেছিলেন যার জন্য তাদের তৎকালীন সরকারের বিরুদ্ধে ওনাকে মানে ওনার লোকজন ওনারই বিরুদ্ধে চলে গেছিলেন, বলেছিলেন যে আপনি যে কথা বলছেন, যে কমেন্ট পাস করছেন, তাতে কিন্তু আমাদের সরকারের বিরাট চাপ হয়ে যাবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যেটি করতে পারেননি সেটি শুভেন্দু অধিকারী করে দেখালেন। তার থেকেও বড় কথা হচ্ছে আমি স্টার্টিংটা আপনাদেরকে বোর করবো না, আমি প্রথমেই একজন মহান ব্যক্তিত্ব যার প্রফেশনের জন্য আমি তো ভীষণভাবে রেসপেক্ট করি, কিন্তু বাকি বিষয়ে না উনি এত জ্ঞানী, মানে ওনার জ্ঞান হয়তো আমার পক্ষে নেওয়াটা মানে আমি জানি না আমি কি ভুল বলছি না খারাপ আমি জানি না, কিন্তু একবার শুনুন দেখুন যদি আপনাদের ভালো লাগে। আমার তো ভালো লাগেনি। আপনারা ভুল শোনেন, স্লোগানটা হচ্ছে সবকা সাথ সবকা বিনাশ। ওরা একটা বার্তা দিতে চাইছে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ তাদের কোনো জায়গা নেই, পশ্চিমবঙ্গে গুন্ডাদের জায়গা। যদি কেউ বলে রাষ্ট্রবাদী সরকার, এটা তো বেআইনি কথা। সরকার আবার রাষ্ট্রবাদী কি? সরকারটা চলছে সংবিধান মতে, সংবিধান বিধিসম্মত সরকার। রাষ্ট্রবাদী সরকার মানে গোপাল ভাটা তারপরে হিন্দু রক্ষা করতে গিয়ে তিনি মুসলমান খুন করেছেন, মানুষকেই তো খুন করেছেন। যারা খুন হলো তারা মানুষ তো নাকি ওদের কাছে হিন্দু ছাড়া কেউ মানুষ না? সবকা সাথ সবকা বিকাশ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আজকে বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের যে বরাদ্দ সেটা কমিয়ে দেওয়া হয়েছে আগের বার। ওদের স্লোগানটা আপনারা ভুল শোনেন, স্লোগানটা হচ্ছে সবকা সাথ সবকা বিনাশ। এবং গোটা দেশ জুড়ে বিজেপি এই বিনাশের কাজটি করছে। ওদের একমাত্র প্রকাশ হচ্ছে আদানি এবং আম্বানি, এই বাজেটে তার প্রতিফলন। বিকাশ তো আপনি বিনাশ বলছেন, ওটা আমরা ভুল শোনেন, যেটা উনি বলেন সেটা হচ্ছে বিনাশ, আপনারা বিকাশ শোনেন। কেন এখন বিকাশ উচ্চারণ করতে ভয় পাচ্ছে আমি শুনলাম। আরেকটা বিষয় হচ্ছে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সৌরবর্দী যে এভিনিউ সেটা বদলে নাম করা হয়েছে গোপাল মুখার্জি স্ট্রিট। সেই জায়গায় দাঁড়িয়ে তারা ইতিহাসকে বিকৃত করছেন, কারণ যার নামে স্ট্রিটটি ছিল তিনি নাকি সেই ব্যক্তি নন। যার কারণে ইতিহাসকে বিকৃত না, ইতিহাসকে বিকৃত চিরকালই ওরা করে। ওরা একটা বার্তা দিতে চাইছে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ তাদের কোনো জায়গা নেই, পশ্চিমবঙ্গে গুন্ডাদের জায়গা। কেন হাসান সোহরাওয়ার্দী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে তার একটা অবদান আছে বলে শুনেছি, আমি সবটা জানি না। এবং সেই কারণেই তার নামে রাস্তা হয়েছিল। সেটাকে বাদ দিয়ে কাকে আনা হচ্ছে? এক দাঙ্গাবাজকে, যাকে আমরা ছেলেবেলা থেকে গোপাল পাঠা বলে জানি। তিনি নিজেও গোপাল পাঠা বলে স্বীকৃতি হিসেবে খুব গর্বিত থাকতেন। তিনি মানে এনার আমি উকিল অ্যাডভোকেট হিসেবে খুব ভালো, এই বিষয়ে সন্দেহ নেই,
মানে গুরুদেব ব্যক্তি গোপাল পাঠাকে দাঙ্গাবাজ বলছেন। এত বাজেট পেশ হয়েছে মানে এই বাজেট, তো সেখানে ওনার শুধুমাত্র বুকে ধাক্কা লেগেছে যে মাইনরিটি মাদ্রাসা শিক্ষাতে কেন 62% কমিয়ে দেওয়া হলো, সেই কারণে বাজেটটা আর বিকশিত বা বিকাশের বাজেট না, এটা হয়ে গেছে বিনাশের বাজেট। এটা বিকশিত বাংলার বাজেট না, এটা হচ্ছে বিনাশের বাজেট। কারণ মাদ্রাসা শিক্ষাতে এটা কমিয়ে দেওয়া হয় না 62%। আমি আপনাদের কিন্তু এখন এটা বলি যে শুভেন্দু অধিকারী যে কাজটি করেছেন সেটা হচ্ছে বড় অ্যাকশন নিয়েছেন মাদ্রাসাকে নিয়েও, যেখানে বলেছেন ডেডলাইন দিয়েছেন 5 জুলাই। 5 জুলাইয়ের মধ্যে সেই তালিকা দিতে হবে যে কোন কোন মাদ্রাসা সরকারি অনুমোদিত পাওয়া এবং কোনটা নয়, তার ডেডলাইন দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে সীমান্তবর্তী এলাকায় মাদ্রাসাগুলি জঙ্গি তৈরির আতুরঘর হয়ে গেছে। এটা আমি বলিনি, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দল থেকে আসেন সেই দলেরই মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন। আর যে কথাটি, যে লাইনটি বলার জন্য, যে সত্যি কথা মেবি বলার জন্য ওনাকে ভীষণ সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী এলাকার মাদ্রাসাগুলি জঙ্গি তৈরির আতুর ঘর হয়ে গেছে। তো এই কমেন্টটা করাটা কি নাকি বিরাট বড় অপরাধ ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে মনে হয় শিক্ষিত মানুষ মানেই হচ্ছে যে পার্টিকুলার কোনো সম্প্রদায়কে তোষণ করতে হবে, আদারওয়াইজ সেই ব্যক্তি শিক্ষিত মানুষ হতে পারে না। এই যে রাষ্ট্রবাদী, এই বিষয়টা আমরা কেন বলবো, মানে এই যে বক্তব্যগুলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাখছেন, আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি যে বাংলাদেশ থেকেই আসা, আমি যা শুনেছি আপনার, তো বাংলাদেশে গিয়ে এই সমস্ত বাণী দিলে তো পারতেন, মানে হতো না বাংলাদেশে এরকম বাণী? মানে আমি বাংলাদেশের পরিস্থিতি দেখেই বলছি, আপনি সব দেখার পর যদি চোখ বন্ধ করে এরকম মন্তব্য করেন তাহলে অত্যন্ত খারাপ লাগে। মনে হয় হিন্দু নিয়ে কথা বললেই নাকি অশিক্ষিত, মানে কিছুই জানে না, গোয়ার গোবর খায়। আর অন্য সম্প্রদায়কে নিয়ে কথা বলে সে নাকি চরম শিক্ষিত হয়ে যায়, এমনটাই হয়তো বুঝছেন। তো যেখানে দাঁড়িয়ে এবার বাজেটের খেলা হচ্ছে, যে মমতা ব্যানার্জির পুরনো সরকার যেখানে বাজেট দিয়েছিলেন মাইনরিটি উন্নয়নের জন্য 5,713 কোটি টাকা, সেটাকে এক ধাক্কায় কমিয়ে করা হলো 2,165 কোটি টাকা। কম নয়, উত্তরবঙ্গেও প্রায় 18,000 কোটি টাকা মতোই দেওয়া হয়েছে। তো একটা পার্টিকুলার সম্প্রদায়ের উন্নয়নের জন্য যখন 2,165 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, উত্তরবঙ্গের পুরো উন্নয়নের জন্য প্রায় সেম ওরকম বরাদ্দ করা হচ্ছে। মমতা ব্যানার্জি তো উত্তরবঙ্গে কিছুই দিতেন না। আমি আপনাদেরকে জানিয়ে দিই, 920 কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছিলেন, পুরনো সরকার 920 কোটি টাকা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিয়েছিলেন, যেটা শুভেন্দু অধিকারী ডাবল করেছেন, দিয়েছেন 1,822 কোটি টাকা। মাইনরিটিকে তার থেকে বেশি দিয়েছেন, 30% আমাদের রাজ্যে রয়েছেন। তো ঠিকই আছে না, মানে এটাতে এমন ধাক্কা খাবার মতো কিছু হয়নি। আর একটা লাইন আমি আপনাদেরকে মনে করাতে চাই, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শোনার পর মনে পড়লো যে বুদ্ধদেব ভট্টাচার্য আর একটা কথা বলেছিলেন যে মাদ্রাসাগুলিতে ধর্মীয় শিক্ষা দিন, তাতে আমাদের অসুবিধে নেই, কিন্তু তার সঙ্গে আধুনিক শিক্ষাও দিতে হবে। যে বিষয় নিয়ে বলেছিলেন যে যেটা অলরেডি রামকৃষ্ণ মিশন দেয়, কিন্তু মাদ্রাসা থেকে এমন কোনো খবর আমাদের কাছে আসছে না। এবং এই বক্তব্য দেওয়ার জন্য তখনও ওনাকে বলা হয়েছিল যে আপনি এরকম মন্তব্য করবেন না, এটা করলে সরকার পড়ে যাবে, এই হয়ে যাবে, তমুক হয়ে যাবে, হ্যান ত্যান। তারপরেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য 2003 সালে মাদ্রাসা শিক্ষার উন্নতির জন্য কমিটি গঠন করেছিলেন, যে সেখানে যেন আধুনিক শিক্ষা দেওয়া হয়, সেটার যেন উন্নয়ন হয়। কিন্তু খুব দুঃখের সাথে বলছি যে এইরকম টাইপের হয়তো সাপোর্টার, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ এরকম সাপোর্টার থাকার জন্য, যারা উন্নত মানের, মানে ওনাদের বিচারধারা অত্যন্ত উন্নত, আমাদের সঙ্গে টাচ করে না, তো সেই কারণে এটা বাস্তবায়িত হয়নি। কি চেয়েছিলেন? মাদ্রাসার উন্নয়নই চেয়েছিলেন। দেখুন, ওনার দলের ব্যক্তিরই কথা তুলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে এটাই হচ্ছে বিষয়, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এখন গোপাল পাঠা দাঙ্গাবাজ মনে হচ্ছে। দাঙ্গাবাজ, গোপাল পাঠা দাঙ্গাবাজ। যাই হোক, বিচারধারার পার্থক্য রয়েছে। এবং আর কি বলবো, এদিকে যখন বাজেট পেশ হয়, এবার একটুখানি বাজেটে যাই, এদিকে যখন বাজেট পেশ হয় তখন তৃণমূল কংগ্রেসের নিজের বাজেট নিয়ে আরো বেশি চিন্তায়। মানে এদিকে আমাদের রাজ্যের বাজেট পেশ করা হচ্ছে, আর সেখানে তৃণমূল কংগ্রেস নিজের বাজেটকে ঠিক করার জন্য হাইকোর্টে দৌড়ে বেড়াচ্ছেন এবং হাইকোর্টে আবেদন করেছেন, জরুরি ভিত্তিক আবেদন করেছেন যে হুজুর, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট গুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে সেটা যেন খুলে দেওয়া হয়। সেই কারণে কিশোর দত্ত, যিনি একটা সময় অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তো আজকে তিনি নর্মাল অ্যাডভোকেট, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব একটা ভরসা নেই তৃণমূল কংগ্রেসের, কারণ ওনার সাথে বিচারপতিদের খুব একটা সম্পর্ক ভালো নেই। তো সেই কারণে এখন আবেদন করা হয়েছে, জরুরি ভিত্তিক আবেদন করা হয়েছে, মানে কি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, জরুরি ভিত্তিক দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে আমাদের যে তিনটে ব্যাংক অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, এখন কি তৃণমূল কংগ্রেস বলা ভুল হবে, এখন বলতে হবে
মমতা তৃণমূল কংগ্রেস, মানে এখন তো আমি বুঝে উঠতে পারছি না যে কি বলবো। এইদিকে শুনছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এদিকে কুণাল ঘোষ সামনে এসে বলছেন যে ওকে সাসপেন্ড করার, ওকে তো আমরাই সাসপেন্ড করেছি। তো এই যে নাটকীয় চিত্র চলছে আমাদের রাজ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন নিজের নিজের ফান্ড, নিজের টাকাকে ঠিক করার জন্য এখন আবেদন করা হয়েছে যে আমাদের 3টে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমি জানিয়ে দিই আপনাদেরকে এই রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে ত্রিপুরা শাখার ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে গোয়া শাখার ব্যাংক অ্যাকাউন্টকে খোলার জন্য জরুরি ভিত্তিক দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। কিন্তু বিচারপতি বললেন যে না না, জরুরি ভিত্তিক করার কোনো প্রয়োজন হয়নি, মামলা নিচ্ছি, এটাই বিশাল ব্যাপার, আমরা মামলা নিলাম, মামলাটির শুনানি আমরা বুধবার দিন করব। আসলে বিষয়টা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসকে ফলো করতে হয়, তো সেই কারণে মামলাটি নিতে হয়েছে, নাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দাও মানে এটা ঠিক আছে জরুরি ভিত্তিক হয়নি, মানে রাজ্যে আরো কাজ রয়েছে, মানে এখন ভাবুন মানে আরো বড় বড় মামলা রয়েছে, তো সেখানে মানে জরুরি ভিত্তিক আবেদন তো দূর কি বাদ, নিয়েছেন, এটাই বিরাট বড় ব্যাপার। তার মানে তৃণমূল, মমতা তৃণমূল কংগ্রেস বলুন বা ঋতব্রত তৃণমূল কংগ্রেসের আজকে কি চোখে দেখা হচ্ছে এই দলটাকে, আর কি পরিণতি হয়েছে এই দলটার, আমি তো ভেবে অবাক হচ্ছে। এবং তার থেকে বড় ধাক্কা যেটা দেওয়া হলো সেটা হচ্ছে বাজেটে। মানে দিদি আপনি ভেবেছিলেন কুণাল ঘোষ সামনে এসে বাজেট পেশ করার পর সামনে এসে বলছেন যে আমরা 1 বছর নতুন সরকারকে টাইম দিচ্ছি, হোক হোক হোক, আমরা পরে সমালোচনা করব। কি সমালোচনা করবেন? চন্দ্রিমা ভট্টাচার্য তো হাসতে হাসতে একটা চিরকুটে 4% ডিএ লিখে চলে যেতেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেট দুর্দান্ত বাজেট, মানে আমি তো খুব খুশি হয়েছি এই কারণে, কারণ আমি একটা লাইন পড়লাম, সেটা হচ্ছে নতুন নিয়োগে 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এটাতে আমি অত্যন্ত খুশি। যুবকদের ভাতাকে নিয়ে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন, তো প্রথমে আমরা ওই লাইনটা ক্লিয়ার করে দিই। আমি জানিয়ে দিই আপনাদেরকে যে যুব ভাতা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে অথচ সম্পূর্ণ বেকার, তাদেরকে 3,000 টাকা দেওয়া হবে, এবং যাদের গ্র্যাজুয়েশন হয়নি তাদেরকে 2,000 টাকা দেওয়া হবে। ক্রাইটেরিয়া কি রয়েছে? যে ফ্যামিলিতে 1 লক্ষের নিচে ইনকাম রয়েছে মাসে, আই রিপিট বছরে বলছি না, যে ফ্যামিলিতে 1 লক্ষের নিচে রয়েছে ইনকাম মাসে, তাদেরকে যুব ভাতা দেওয়া হবে। তার সাথে আরো ক্রাইটেরিয়া রাখা হয়েছে এটা, যে সেই ফ্যামিলি যদি অন্য কোনো প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকে তাহলে দেওয়া হবে না। এবার এখানে কনফিউশন লেগে গেল যে ভাই এটা কি করে হতে পারে, কারণ ফ্যামিলির কিছু না কিছু, সরকার তো এত টাকা ঢালছে, কিছু না কিছু প্রকল্পের সুবিধা তো পাবেই ফ্যামিলি। দেখুন এখনো পর্যন্ত প্রপারলি তো ফ্রেম হয়নি, কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যুব ভাতার মধ্যে শুধুমাত্র যুবক পড়ে না, যুব ভাতার মধ্যে আমিও একজন বেকার, আমিও পড়বো। তো যদি আবেদন করে থাকি, ধরুন আমি অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা লাভ করছি, তাহলে সেক্ষেত্রে আমি ডেফিনেটলি যুব ভাতা পাবো না। তো পার্টিকুলার ম্যান অনুযায়ী ভ্যারি করছে, যতদূর বোঝা গেছে। এবার এটা ফ্রেম হয়ে গেলে আরো ক্লিয়ার ইমেজ আমাদের কাছে চলে আসবে, কিন্তু আপাততর জন্য জানিয়ে দিই যে যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারা 3,000 টাকা পাবেন, যাদের গ্র্যাজুয়েশনের নিচে তারা 2,000 টাকা পাবেন। ফ্যামিলিতে মাসিক আয় 1 লক্ষের নিচে হতে হবে, এটা খুব সহজ ব্যাপার, একটা মাসিক আয় 1 লক্ষের নিচে হবে তারা যুব ভাতা পাবে। এবং যারা অন্য কোনো সুবিধা পায় না তারা যুব ভাতা পাবে। খুব স্বাভাবিক যে মহিলা এবার অ্যাপ্লাই করছেন, সে হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা লাভ করছে, তাহলে সে যুব ভাতা পাবে না, আবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেলে তখন যুব ভাতা সেও পাবে। তো এটা হচ্ছে বেসিক, আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে, বাকি আরো ক্লিয়ার আমরা জানতে পারবো। আপাততর জন্য শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্তের যে বাজেটটা রয়েছে সেটা ডেফিনেটলি আমি বলতেই পারি এক কথায়, সেটা হচ্ছে বিকশিত বাংলার বাজেট। সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদ, আমি আগের দিন ভিডিও করে আপনাদেরকে বলছিলাম যে 50,000 শূন্য পদ হতে পারে, কিন্তু রাজকোষের পরিস্থিতি খারাপ থাকার পরেও যে এত সুন্দর করে ভাগ করে বাজেট দেওয়া হচ্ছে, এবং সব থেকে বড় কথা ডিএ, আমি ভেবেছিলাম 10 to 12 হার্ডলি 13% ইনক্রিজ করা হবে, কিন্তু সরকার যে 20% ইনক্রিজ করেছে, আর সেটাতেও একটা কোয়েশ্চেন উঠছিল যে অক্টোবর মাস থেকে, তো ভালো তো, এতদিন তো এমনি পাচ্ছিলেন না, তার উপর যদি পুজোর সময় পাওয়া যায় তাহলে এটা তো মানে সোনে পে সোহাগা। আমি যতদূর দেখছি কমেন্টে পড়ছি তাতে সরকারি কর্মীরা অত্যন্ত খুশি, তারা অত্যন্ত খুশি যে এত সুন্দর 20% ইনক্রিজ করা মানে হচ্ছে টোটাল 38% পাওয়া ডিএ, এটা দারুণ ব্যাপার। এবং এটাও বলা হয়েছে যে জুলাই মাসের শেষের দিকে আবারও ডিএ ইনক্রিজ করে মোটামুটি 7th পে কমিশন লাগু করতে করতে সরকারের চেষ্টা থাকবে যে কেন্দ্রের সাথে যে ফারাক তৈরি হয়েছে ডিএ দেওয়ার সেটা যেন কমে যায়। 7th পে কমিশনও তো লাগু করতেই হবে, এটা একটা বিরাট বড় ব্যাপার, যার জন্য ডিএ তো কমপ্লিট করতেই হবে, এটা বিরাট বড় খবর। আচ্ছা, 1000টা শূন্য পদের কথা যেটা আমি বললাম, এখানে আরো দুর্দান্ত ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো বিষয়টাতে স্বচ্ছতা আনতে, নিয়োগে স্বচ্ছতা আনতে ইউপিএসসির ধাঁচে
পরিকাঠামো করা হবে, মানে ইউপিএসসি আছে সেখানে কোনো রাজনৈতিক নেতার ইনভলভমেন্ট থাকবে না, রাজনৈতিক নেতার ইনভলভমেন্ট না থাকলে ধান্দা থাকবে না, আর ধান্দা না থাকলে সেখানে দুর্নীতি করার চান্সেস কম এবং স্বচ্ছতার জায়গাটাই ভালো হবে। তো এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা, যেটা করা হয়েছে যে 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 শূন্যপদ পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী এবং অধ্যাপক এবং 1,000 ভিডিও করেছিলাম আমি আপনাদের সামনে ইএফআর পদে, যেখানে 33% মহিলা রিজার্ভেশন দেওয়া হচ্ছে। গোর্খা, সেই দার্জিলিং এর বিষয়টা নিয়ে আমি যেটা করেছিলাম যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এর নিয়োগ, সেটা, এবং বাকি থাকলো 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে পদ ভ্যাকেন্ট থাকলে সেখানে সেখানে চাকরি দেওয়া হবে। আচ্ছা, বয়সের ব্যাপারটা তো আরো দারুণ ভাবে করা হয়েছে, সেটা হচ্ছে গ্রুপ এ তে আবেদনকারী যাদের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে